শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাই। এটা দিব্যেন্দু পালিত স্মারক বক্তৃতা পঞ্চম বছরের জন্য 27শে নভেম্বর 2025-এ। দিব্যেন্দু পালিত সম্বন্ধে কিছু কথা অনুষ্ঠান শুরু করার আগে। সাহিত্যিক দিব্যেন্দু পালিত তার জন্ম বিহারের ভাগলপুর শহরে 5ই মার্চ 1939 খ্রিস্টাব্দে। ভাগলপুরেরই দুর্গাচরণ হাই স্কুল থেকে তার ছাত্রজীবন শুরু। তারপরে ওখানকার স্থানীয় মারোয়ারি কলেজ থেকে তিনি বাণিজ্য আর অর্থনীতিতে স্নাতক হন। এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে MA পাশ করেন 1961 খ্রিস্টাব্দে। আজকের এই বক্তৃতাটা বিশেষভাবে স্মরণীয় একটা কারণে এবং গুরুত্বপূর্ণ কারণ, যদিও দিব্যেন্দু পালিত পরিচিত লেখক হিসেবে পেশাগতভাবে কিন্তু উনি সবসময় সাংবাদিক ছিলেন। ওনার যেটাকে আমরা আইডেন্টিটি বলি, সেই আইডেন্টিটি ছিল সাংবাদিকের। উনি লেখক হিসেবে আলাদাভাবে পরিচিত ছিলেন, কারণ দুটো সমান্তরালভাবে চলতো। এবং সাহিত্যচর্চার পাশাপাশি উনি সাংবাদিকতা হিসেবেই নিজের জীবনটা শুরু করেন। তারপরে তিনি দীর্ঘদিন বিপণন, বিজ্ঞাপন, জনসংযোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। 1961 সাল থেকে এই কাজ শুরু করেন এবং কারুর হয়তো মনে থাকবে, একটি ইংরেজি দৈনিক ছিল কলকাতায়, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড বলে। সেই হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের সাব এডিটর হিসেবে তিনি প্রথম তার চাকরি জীবন শুরু করেন। এরপরে বিজ্ঞাপনের কাজে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন ক্ল্যারিয়ন ম্যাকান অ্যাডভার্টাইজিংয়ের সঙ্গে। আনন্দবাজার সংস্থায় বিজ্ঞাপনের দায়িত্বে ছিলেন এবং তারপরে স্টেটসম্যান, যুগান্তর এবং অমৃতবাজার পত্রিকার সঙ্গেও বিজ্ঞাপনের দায়িত্ব ছিলেন। 1987 সাল থেকে 2000 সাল পর্যন্ত তিনি আনন্দবাজার পত্রিকায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে রবিবাসরীয় আর সংস্কৃতি এই দুটো বিভাগের সম্পাদনার দায়িত্ব ছিলেন। কিন্তু এটাও একজন সাংবাদিকেরই আইডেন্টিটি। আর 2000 সালে অবসর নেওয়ার পর তিনি অল্প সময়ের জন্য সংবাদ প্রতিদিন খবরের কাগজে সাহিত্য আর সংস্কৃতি বিভাগের সম্পাদনার দায়িত্ব ছিলেন। সাহিত্যিক হিসেবে তিনি তিনটে সাহিত্যের যে ক্ষেত্র, প্রধান ক্ষেত্র, ছোট গল্প, উপন্যাস আর কবিতা, তিনটির মধ্যেই তিনি নিজের কাজ করেছেন। মোট 40টির বেশি উপন্যাস রয়েছে, 150টির বেশি ছোট গল্প রয়েছে, 9টি প্রকাশিত কবিতা সংকলন রয়েছে তার। এবং এখনও যে উপন্যাসগুলো নিয়ে কথাবার্তা হয়, যেগুলো বহু পঠিত, তার মধ্যে রয়েছে অনুভব উপন্যাস, যার জন্য তিনি 1998 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়া রয়েছে ঘরবাড়ি, সহযোদ্ধা, সোনালী জীবন, ঢেউ, স্বপ্নের ভিতর, অন্তর্ধান, সংঘাত, অবৈধ, উড়ো চিঠি। অনেক ছোট গল্প রয়েছে তার, যেগুলো বহু পঠিত, যেগুলো জনপ্রিয় পাঠকদের মধ্যে আবার সমালোচকদের মধ্যেও একই সঙ্গে। এদের মধ্যে রয়েছে মারিয়ে যাওয়া, জাতীয় পতাকা, মুখগুলি, আলমের নিজের বাড়ি, মূকাভিনয়, ত্রাতা, ব্রাজিল, সীমানা, সোনার ঘড়ি, রজত জয়ন্তী প্রমুখ। এবং তার কাব্যগ্রন্থের মধ্যে যেগুলো বেশি পরিচিত: রাজার বাড়ি অনেক দূরে, শব্দ চাই দাও, নির্বাসন নয় নির্বাচন, এবং তার একটি কিশোর পাঠ্য উপন্যাস, তার নাম হচ্ছে ইয়াসিন ইয়াসিন, খেলার জীবনকে কেন্দ্র করে, সেটাও খুবই জনপ্রিয়। ওনার বহু লেখা গল্প, উপন্যাস দুটোই নিয়ে বিভিন্ন রকমের চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং তার মধ্যে একটা হয়তো আপনারা অনেকেই পরিচিত, মাছ গল্প অবলম্বনে গৃহযুদ্ধ সিনেমা করেছিলেন প্রয়াত চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়া শীত গ্রীষ্মের স্মৃতি, অন্তর্ধান চলচ্চিত্রায়িত করেছিলেন তপন সিনহা। অনুভব, সংঘাত, স্কুলে যাবার রাস্তা, শোকসভা, মুখগুলি, স্বপ্নের ভিতর। এবং হিন্দিতে ওনার ঘরবাড়ি উপন্যাস আন্ধি গলি বলে একটি সিনেমায় নির্মিত হয়েছিল, সেটারও পরিচালক ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়া মূকাভিনয় আর একটা ছোট গল্প থেকে। এবং মূকাভিনয় আর ত্রাতা, এই দুটো গল্প মঞ্চস্থ হয়েছে নাটক হিসেবে। পুরস্কার বহু পেয়েছেন, 60 বছরেরও বেশি দীর্ঘ সাহিত্য জীবন, বহু পুরস্কার আর সম্মানে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে সাহিত্য একাডেমি, বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার, রামকুমার ভুয়ালকা পুরস্কার, আনন্দ পুরস্কার, বনফুল পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, বিমল মিত্র স্মৃতি পুরস্কার, শচীন্দ্রনাথ স্মৃতি পুরস্কার। তিনি একজন বিরল মানুষ যিনি
বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র কাহিনীর জন্য পুরস্কার পেয়েছিলেন। এছাড়া ঋত্বিক ঘটক স্মৃতি পুরস্কার পেয়েছিলেন এবং পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ সরকারও সম্মানিত হয়েছেন। আরেকটা কথা, ইংরেজি এবং আরও অনেক ভাষায়, হিন্দি, মালয়ালি, তামিল ভাষায় তার লেখা অনুদিত হয়েছে এবং চাকরি থেকে অবসর গ্রহণের পর উনি দীর্ঘদিন সাহিত্য একাডেমির সঙ্গে জড়িত ছিলেন এবং সাহিত্য একাডেমির প্রতিনিধি হিসেবে বহুবার ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। 1992 সালে তিনি জার্মানিতে ভারত উৎসবে রবীন্দ্রনাথের ওপরে বক্তব্য রাখেন এবং ওই বছরই ICCR ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস আর সাহিত্য একাডেমি আয়োজিত সার্ক সাহিত্য সম্মেলনে বাংলা সাহিত্যে প্রতিনিধিত্ব করেন। এবং যারা ওনাকে চেনেন তারা জানেন যে সাহিত্য একাডেমি ছাড়া পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং নন্দন ফিল্ম সেন্টারের সঙ্গে একদম গোড়া থেকে তার খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি মারা যান 2019 খ্রিস্টাব্দে 3 জানুয়ারি, 3রা জানুয়ারি, এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। আজকের এই স্মারক বক্তৃতা, যেটা গোলপাক ইনস্টিটিউট অফ কালচারের সঙ্গে পরমা, আমার স্ত্রী আর আমরা দুজনে মিলে যৌথভাবে 5 বছর ধরে এই ব্যাপারটা প্রয়াসটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেই বক্তৃতাটা আজকে দেবেন ডক্টর স্নেহাশিস সুর। এখন স্নেহাশিসদাকে আমি ডক্টর স্নেহাশিস সুর বলে ইন্ট্রোডিউস করছি, কিন্তু অ্যাকচুয়ালি স্নেহাশিসদা অত্যন্ত পরিচিত মুখ আমাদের সবার কাছে, কারণ আমরা যে সময় থেকে বাংলা দূরদর্শনের ছবি টবি দেখতে পেতাম তবে থেকে আমরা স্নেহাশিসদার নামের সঙ্গে, চেহারার সঙ্গে পরিচিত। স্নেহাশিসদা এখন শিক্ষক। উনি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল দূরদর্শন হিসেবে ছিল ওনার লাস্ট পোস্টিং। কলকাতাতেই রয়েছেন, কলকাতাতেই থাকেন, এখনও কাজ করেন, পড়ান, এবং আমি খুব খুব খুশি যে স্নেহাশিসদা আজকে রাজি হয়েছেন দিব্যেন্দু পালিত স্মারক বক্তৃতা দিতে। আপনাদের সবাইকে আবার নমস্কার। স্নেহাশিসদা। উপস্থিত সকলকে নমস্কার। ধন্যবাদ অমিতেন্দু। এই বক্তৃতাটি যেহেতু এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের পূর্ণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হচ্ছে, তাই আসুন আমরা সকলে ঠাকুর মা স্বামীজির প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে তারপর বক্তৃতাটা শুরু করি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদা দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ যতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে রামকৃষ্ণপরিশিষ্টং যুগধর্মপ্রবর্তকং মুনীন্দ্রং কর্মযোগিनं দেবলোচন ভাস্করಂ परित्राणाय भारतस्य दीनहीनसेवायत शिवरूपं अवतीर्णं विवेकानन्दं प्रणमामि। আমি নিঃসন্দেহে কৃতজ্ঞ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের কাছে এবং অমিতেন্দু ও পরমার কাছে। আমার অনেক পরিচয় পরে বেরিয়েছে ওদের সঙ্গে, কিন্তু যখন টেলিফোনটা পাই তখন সেই পরিচয়গুলোর থেকেও একটা কেন জানি না ওনাদের মাথায় এসছিল। আমি নিজেকে খুব গর্বিত মনে করছি, কারণ এই দিব্যেন্দু পালিত স্মারক বক্তৃতাটি দেবার জন্য আমাকে ওরা নির্বাচিত করেছেন। আমি জানি না আমি এর কতটা যোগ্য, কিন্তু যখন আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে আমি সবিনয়ে একটা প্রয়াস করব মাত্র। আসলে যেহেতু দিব্যেন্দু পালিত স্মারক বক্তৃতা, আমার মনে হয় সবচেয়ে আগে আমাদের
তার প্রতিও একটা শ্রদ্ধা জানানো খুব জরুরি। যদিও তার জীবন বৃত্তান্ত পরিচিতির কিছুটা অমিতেন্দু বলেছেন আপনাদের কাছে, কিন্তু এই যে স্মারক বক্তৃতাটাতে তাকেও বোধহয় কিছুটা স্মরণ করা দরকার। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, তার সঙ্গে আমার পরিচয় ছিল মাত্র এটুকুই বলা যায়। আমি তাকে দেখেছি, বিভিন্ন অনুষ্ঠানে অল্প স্বল্প কথা বলার সুযোগ হয়েছিল, কিন্তু সেভাবে যে ঘনিষ্ঠতা ছিল তা নয়। কিন্তু তার বিচরণ ছিল সাহিত্য, বিজ্ঞাপন এবং সাংবাদিকতার এই তিনটে জায়গাতেই। এটা খুব যে সহজ তা নয়। আমরা ভাবতে চেষ্টা করি যে সাংবাদিকতার পর্যবেক্ষণ, বিজ্ঞাপনের মনস্তাত্ত্বিক যে বিশ্লেষণী ক্ষমতা বা অল্প কথায় প্রকাশ, শব্দের যে অর্থনীতি, মানে কত কম কথায় ভাব প্রকাশ করা, এবং তৃতীয়ত সাহিত্যের সংবেদনশীলতা, এই তিনটে জিনিস বোধহয় তিনটে জায়গার থেকে নিয়ে সবচেয়ে বেশি করে ওর সাহিত্য জীবনে সেটা ফুটে উঠেছিল। তাকে শ্রদ্ধা জানাতে গেলে তার সাহিত্যের কিছুটা বিশ্লেষণধর্মী শ্রদ্ধা হয়তো প্রয়োজন হয়। আমি সেটাই করার চেষ্টা করছি। এই শ্রদ্ধাটি অবশ্য আমার মৌলিক নয়, কারণ আমার সাহিত্যের সমালোচনা করে তাকে শ্রদ্ধা জানানোর কোনো ধৃষ্টতা আমার নেই। আধুনিক বাংলা সাহিত্যে দিব্যেন্দু পালিত এক শ্রদ্ধা ও সম্ভ্রম জাগানো নাম। উপন্যাসে যেমন তেমনি গল্পেও বাংলা সাহিত্যের প্রধান গল্পকারদের অন্যতম। শুধু এই পরিচয়ে সীমাবদ্ধ নন তিনি। বস্তুত বাংলা ছোট গল্পে নিজেই এক স্বতন্ত্র ধারার প্রবর্তক। এই কথাটা কিন্তু বারবার বিভিন্ন সমালোচনায় উঠে আসছে। তার শৈলী, তার বিষয় নির্বাচন, তার জীবনকে দেখা, তার ঘাত প্রতিঘাত, দ্বন্দ্ব, নীতিনিষ্ঠতা, এই সবগুলো কি করে যেন তার সাহিত্য কীর্তিতে বারবার তার চরিত্রদের মধ্যে দিয়ে ফিরে আসছে। এই স্বাতন্ত্র্য ধরা পড়ে তার বিষয় বৈচিত্র্য, অভিজ্ঞতার ব্যাপ্তিতে এবং সম্পূর্ণ নিজস্ব রচনা শৈলীতে। কখনো গভীর, কখনো আপাততুচ্ছ, কখনো বা আমাদের কাছে প্রায় অপরিচিত অভিজ্ঞতা থেকে উদ্ভূত যে কোনো ঘটনাই তার গল্পে ধরা দেয় অপ্রত্যাশিত ও ভিন্নগত তাৎপর্যে। ব্যঞ্জনাময় ভাষা, অভ্রান্ত সংলাপ ও বুদ্ধিদীপ্ত পরিমিতিবোধে হয়ে ওঠে নিখুঁত নির্মাণের দ্যোতক। 4 দশকের বেশি সময় ব্যাপ্ত দিব্যেন্দু পালিতের গল্পচর্চা ও পরীক্ষা নিরীক্ষা কখনোই এক জায়গায় থেমে থাকেনি। পর্ব থেকে পর্বান্তরে নিয়েছে নতুন মোড়, নিয়েছে নতুন বিস্ময়। আমি গল্পগুলোর নাম আলাদা করে আর বলছি না, যেহেতু অমিতেন্দু বলেছেন। আসলে সবকটা গল্পের মধ্যে একটির সঙ্গে অন্যটির বিষয়, পটভূমি বা অন্তর্নিহিত চিন্তার সাদৃশ্য যে একেবারেই নেই, বরং পার্থক্য এতটাই যে বিস্মিত হয়ে ভাবতে হয় যে এগুলি একই লেখকের লেখা কিনা, এবং তারপরেও আমাদের অপেক্ষা করতে হয় আরও এক পর্বান্তরের। প্রায় ধারাবাহিকভাবেই পেয়ে যায় তার পরবর্তী লেখাগুলো। অভিজ্ঞতা, বৈচিত্র্য ও সৃষ্টি সার্থকতায় যে গল্পগুলির তুলনা মেলে না। কিন্তু শুধু গল্পকার দিব্যেন্দু পালিত নন, ঔপন্যাসিক দিব্যেন্দু পালিতকে ভুললেও কিন্তু চলবে না। ঔপন্যাসিক হিসেবেও দিব্যেন্দু পালিত অত্যন্ত সমাদৃত। এখানেও তার মূল কারণ তার রচনাশৈলীর বৈশিষ্ট্য। তিনি মধ্যবিত্ত বাঙালি জীবনের জটিলতা, মানব সম্পর্ক ও সমাজের পরিবর্তনগুলো সুচারুরূপে চিত্রিত করেছেন। তার সাহিত্যকর্মগুলো মানুষের মনস্তত্ত্ব এবং নৈতিক দ্বিধা সহ বস্তুবাদী ধারায় রচিত, যেখানে ভাষা সহজ কিন্তু অন্তর্নিহিত অর্থটা গভীর। অর্থাৎ সব লেখাটা খুব সুখপাঠ্য, যেন বিবরণগুলো চোখের সামনে ফুটে উঠছে, কিন্তু তাদের কথোপকথনে একটা গভীরতা কোথাও আসছে, যে গভীরতা মানুষকে চিন্তা করায়, মানুষকে ভাবায়। ভাষা সহজ, চিন্তা গভীর। তার উপন্যাসের মধ্যে গ্রহণ ও ঢেউ সমাজের নানা গুরুত্বপূর্ণ সমস্যা ও মানুষের অন্তর্দ্বন্দ্ব প্রতিফলিত করে। তিনি বাংলা সাহিত্যের নতুন ভাষা ও আধুনিক বর্ণনা শৈলীর প্রবর্তক হিসেবে মূল্যবান অবদান রেখেছেন। এছাড়াও তিনি নগর জীবনের সংকট, আধুনিক মানুষের মনস্তত্ত্ব প্রভৃতি বিষয় অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে উপস্থাপন করেছেন। তার লেখায় থাকে অপ্রত্যাশিত মোচড়, তীব্র মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং মানব সম্পর্কের জটিলতার সূক্ষ্ম বিশ্লেষণ। তিনি শহুরে মধ্যবিত্ত জীবনের এক নতুন ভাষা ও বোধ তৈরি করেছেন, যা বাংলা উপন্যাসে আধুনিকতার স্বরকে আরও দৃঢ় করেছে।
সাহেববাড়ির সেপাই, কলকাতা ৭১, সমুদ্রের স্বাদ সহ তার উপন্যাসগুলো বাংলা কথা সাহিত্যে এক স্বতন্ত্র, পরীক্ষামূলক ও সৃজনশীল ধারার জন্ম দিয়েছে। সাংবাদিকতা দিব্যেন্দু পালিতকে বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত রাখতে পেরেছিল, যা তার কথা সাহিত্যে মানুষের জীবনের বাস্তব অনুভূতি ও মনস্তাত্ত্বিক সত্যকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। অর্থাৎ বলা যেতে পারে সাংবাদিক হিসেবে তিনি যা দেখেছেন সেটা লেখনের মাধ্যমে তার সৃষ্টিশীল রচনায় তুলে ধরতে পেরেছেন। তার কথা সাহিত্য মানুষের জীবনের বাস্তব অনুভূতির ও মনস্তাত্ত্বিক সত্যকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। সাংবাদিকতার বাস্তবতা ও বিজ্ঞাপনের সৃজনশীল অভিজ্ঞতাকে সাহিত্যের ভাষায় রূপান্তর করে তিনি প্রমাণ করেছিলেন মানব জীবনের সূক্ষ্ম সত্যকে চিনে নেওয়াই শিল্পের আসল লক্ষ্য। অর্থাৎ যে কথাটা বলার চেষ্টা করছিলাম, একদিকে সাংবাদিক হিসেবে জীবনকে দেখা, অন্যদিকে বিজ্ঞাপনের ভাষ্য রচনার মাধ্যমে মানুষকে সহজ করে, চট করে মানুষের কাছে পৌঁছনোর যে মেধা, যে শৈলী, সেইগুলোর মিশেল হয়তোবা আমরা তার উপন্যাস এবং গদ্যে পাই, যেহেতু এই তিনটে ধারাতেই তার বিচরণ ছিল। এবার মূল বক্তব্যে আসি। আজকে বক্তব্যের বিষয় বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার সেকালে কাল। আচ্ছা, আমরা খবরের কাগজ পড়ি ঠিকই, কিন্তু কি কিছু ভেবে পড়ি? আমরা কি দেখি আমাদের রোজকার জীবনের সঙ্গে যুক্ত এই জিনিসটা কবে এলো, আগে কেমন ছিল, আর এখন কিভাবে পাল্টেছে? মানে এক কথায় এর বিবর্তনের কথা। আর এই বিষয় নিয়েই আমার আজকের বক্তব্য, বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার সেকালে কাল। আলোচনার সুবিধের জন্য আমার বক্তব্যকে আমি কয়েকটা ভাগে ভাগ করতে চাইছি। প্রথমত, বাংলা সাংবাদিকতার গোড়ার কথা, মানে সূচনা লগ্ন থেকে আমাদের স্বাধীনতা লাভ পর্যন্ত। এই পর্যায়ের শেষে আমি উল্লেখ করতে যাই ৩ বিশিষ্ট সাংবাদিকের কথা। দ্বিতীয়ত, স্বাধীনোত্তর যুগের সাংবাদিকতা, এই পর্বের পরিধি ৮০ দশক পর্যন্ত। তৃতীয়ত, ৮০ দশক থেকে কোভিডের সময় পর্যন্ত। এই পর্বে বাংলা সংবাদপত্রে ব্যবহৃত ভাষা, রচনাশৈলী, বিষয় নির্বাচন, কারিগরি বিবর্তনের উল্লেখ থাকবে। চতুর্থত, ডিজিটাল যুগের সাংবাদিকতা। আর যেহেতু শ্রদ্ধেয় দিব্যেন্দু পালিত সাহিত্য ও সাংবাদিকতা এই দুয়ের সঙ্গেই ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, তাই তার প্রতি বিশেষ সম্মান জানিয়ে আজকের আলোচনার পঞ্চম ও শেষ ভাগে থাকবে সাহিত্য ও সাংবাদিকতা প্রসঙ্গে কিছু কথা। তাহলে এবার গোড়ার কথায় আসা যাক। সাংবাদিকতা নিয়ে কলকাতায় কিছু বলতে গেলে গর্বে বুক ফুটে ওঠে বইকি, কারণ গোটা উপমহাদেশে সাংবাদিকতার সূতিকাগার হচ্ছে শহর কলকাতা। হিকির ইংরেজি কাগজ বেঙ্গল গেজেট, গঙ্গাকিশোর ভট্টাচার্যের বাংলা কাগজ বাঙ্গাল গেজেটি, হরিহর দত্তের উর্দু জামে জাহানুমা, যুগল কিশোর শুক্লের হিন্দি উত্তন মার্তন, বা যা রামমোহন রায়ের ফার্সি কাগজ মিরাতুল আকবর, সবই প্রকাশিত হয়েছিল কলকাতায় বা কলকাতাকে ঘিরে অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে ঊনবিংশ শতাব্দীর গোড়ায়। সংবাদপত্র ও সাময়িকী প্রতিষ্ঠানগুলি বাংলায় প্রথম প্রকাশিত হয় ইংরেজ আমলে। এর শাসনকালে সংবাদপত্র ও সাময়িকীর প্রতিষ্ঠানগুলি বাংলায় প্রথম প্রকাশিত হয় ইংরেজ আমলেই। প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের সংবাদ সংগ্রহের কাজে রাজকর্মচারীরা নিয়োজিত থাকতেন। এটা প্রাচীনকালে। কৌটিল্যের তথ্য অনুযায়ী মৌর্য শাসনকালে এক শ্রেণীর কর্মচারীর কাজ ছিল রাজ্যের যাবতীয় খবর রাজদরবারে পেশ করা। মুঘল আমলে প্রচলিত নিউজ লেটার, রাজকীয় বিজ্ঞপ্তি ও অন্যান্য লিখিত যোগাযোগের কথা ইতিহাসবিদরা উল্লেখ করেছেন। এছাড়া মুঘল আমলেই প্রশাসনিক জেলায় নিয়োজিত ছিলেন অন্তত একজন ওয়াকিয়ানবিশ, যার দায়িত্ব ছিল অঞ্চলের গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ ও সংকলন রাজদরবারে প্রেরণ করা। ব্রিটিশ বণিকের মানদণ্ড ভারতের রাজদণ্ডে পরিণত হওয়ায় গোটা প্রক্রিয়া জুড়েই কলকাতা ছিল ঘটনাক্রমের মূল কেন্দ্রস্থলে। ব্রিটিশ শাসনের হাত ধরেই ভারতবর্ষের প্রথম মধ্যবিত্ত শ্রেণীর জন্ম হয় এই বাংলায়। বিদেশি পুঁজির সঙ্গে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানও এখানেই প্রথম ডালপালা মেলে। তার সঙ্গে সঙ্গী হিসেবেই আসে সংবাদপত্র। বস্তুত ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময়কাল জুড়ে নানা ধরনের অজস্র সংবাদপত্র ও রাজনৈতিক
সব রাজনৈতিক নেতৃবৃন্দই কোনো পত্রপত্রিকার সঙ্গে জড়িয়ে থেকেছেন বা নিজে প্রকাশ করেছেন। সমাজ ও রাজনীতির বিভিন্ন মতাদর্শ ও ধারার প্রতিনিধিত্ব করেছে বিভিন্ন পত্রিকা। এর ইতিহাস এত বিস্তৃত ও নাটকীয় যে তার রোমাঞ্চ একটি আলোচনায় তুলে ধরা সম্ভব নয়। মাফ করবেন। বাংলা সাংবাদিকতার সূচনা লগ্নই কিন্তু একটা ধোঁয়াশায় ভরা। অর্থাৎ প্রথম কোনটা বাংলা সংবাদপত্র এ নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল বলা যায়, এখন হয়তো অতটা আর নেই। কারণ কোনটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র বা সাময়িক পত্র তা নিয়ে সংশয় আছে। কেউ কেউ মনে করেন 1818 সালের 15ই মে বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশের মাধ্যমে বাংলা তথা ভারতীয় ভাষায় সাংবাদিকতার সূচনা হয়। এর সম্পাদক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। 1852 সালে ঈশ্বরগুপ্ত লিখিত সংবাদপত্রের ইতিবৃত্ত এবং 1855 সালে পাদ্রী লং এর ডেসক্রিপটিভ ক্যাটালগ অব বেঙ্গলি ওয়ার্কস গ্রন্থে এর স্বীকৃতি রয়েছে। তবে একটি সংখ্যা প্রকাশের পর বেঙ্গল গেজেট বন্ধ হয়ে যায়। বিংশ শতাব্দীর ঐতিহাসিকরা আবার এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন, কারণ গঙ্গাকিশোর ভট্টাচার্যের বেঙ্গল গেজেটের কোনো মুদ্রিত সংস্করণ কখনো হাতে পাওয়া যায়নি। এদের মতে সমাচার দর্পণ হলো বাংলা তথা ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, যা ছিল সাপ্তাহিক। এর সম্পাদক ছিলেন মার্শম্যান। এটি প্রথম প্রকাশিত হয় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে 1818 সালের 23শে মে। এই শ্রীরামপুর মিশন থেকেই প্রকাশিত দিগদর্শন প্রথম বাংলা মাসিক পত্র। এর সূচনা এপ্রিল 1818। এটি যুবকদের প্রতি নানা উপদেশের সংকলন। এটি প্রথমে ছিল বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই। যদিও ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং সমাচার চন্দ্রিকার সম্পাদক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বেঙ্গল গেজেটকেই প্রথম সংবাদপত্রের আসন দিয়েছেন, সংবাদপত্রে সেকালের কথা গ্রন্থের সম্পাদক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও এই মতই প্রকাশ করেছেন। এর কারণ সেই সময় দুটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিজ্ঞাপন। 1818 সালের 14ই মে একটি পত্রিকার বিজ্ঞাপনে বেঙ্গল গেজেট প্রকাশিত হবে বলে উল্লেখ করা হয়, আর 16ই মে 1818 ওরিয়েন্টাল স্টার পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে নতুন একটি বাংলা সংবাদপত্র প্রকাশের সূচনার উল্লেখ করা হয়। এর থেকেই অনুমান বেঙ্গল গেজেট প্রকাশিত হয় 15ই মে 1878, সমাচার দর্পণ প্রকাশের সপ্তাহখানেক আগে। তবে দেখুন, দুটোই কিন্তু এই 1818 সালের মে মাসের দ্বিতীয়ার্ধেই হচ্ছে। গঙ্গাকিশোর ভট্টাচার্যকে প্রথম বাঙালি সম্পাদক বলে দেওয়া হয়, কারণ সে সময় সমাচার দর্পণের সম্পাদক হিসেবে মার্শম্যানের নাম থাকত। তবে সমাচার দর্পণের সম্পাদনার মূল কাজটি করতেন দুই বাঙালি, প্রথমে জয়গোপাল তর্করত্ন ও পরে তারিণীচরণ শিরোমণি। সুতরাং বাংলা সাময়িক পত্রের সম্পাদনার সূচনা হয়েছিল বাঙালির হাত ধরেই। আমরা একদম গোড়ার কথাটা দেখলাম, কারণ আসলে আমার মনে হয়েছে যে আমরা যারা এই কজন এই প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছি, তাদের মধ্যে কোথাও একটা গভীরতার চিন্তা, একটা বৌদ্ধিক মনোভাব আছে বলেই আমরা এসছি। তাই সবসময় বোধহয় অতীতকে আমাদের খোঁজাটা দরকার, যেটা আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারব। বস্তুত ওই সময় শ্রীরামপুর মিশনকে কেন্দ্র করে যে মিশনারি উদ্যোগ তৈরি হয়েছিল, তার বিপ্রতীপেই কিন্তু 1821 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রকাশ করেন ব্রাহ্মণ সেবদী পত্রিকা এবং কিছুটা পরে সংবাদ কৌমুদী। এই পত্রিকায় রামমোহন সহমরণ প্রথার বিরুদ্ধে ও অন্যান্য সামাজিক আন্দোলনের সপক্ষে লিখতে থাকেন। এর বিরোধিতা করে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ করলেন সমাচার চন্দ্রিকা। আসলে এই সময়টা দেখলে বোঝা যাচ্ছে যে ধর্মীয় কথা প্রচার করার জন্য এক ধরনের পত্রিকা বেরোচ্ছে, আবার তার পাল্টা হিসেবে আরেক ধরনের পত্রিকা বেরোচ্ছে। এই প্রসঙ্গেই কিন্তু আমাদের কাছে চলে আসে অ্যাডামস গ্যাগের কথা। ইংরাজি ও দেশীয় পত্রপত্রিকাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য অস্থায়ী গভর্নর জেনারেল জন অ্যাডাম 1823 সালের 14 মার্চ একটি অধ্যাদেশ জারি করেন। তাতে বলা হয় গভর্নর জেনারেল লাইসেন্স ছাড়া কোনো সংবাদপত্র প্রকাশ করা যাবে না। এর প্রতিবাদে রামমোহন রায় সহ কলকাতার 6 জন বিশিষ্ট নাগরিক সুপ্রিম কোর্টে আবেদন জানান। তা নাকচ হয়ে যায়। এরপর রামমোহনের অনুরোধে বিলেতে তার বন্ধু বাকিংহাম প্রিভি কাউন্সিলে আবেদন জানান, তাও নাকচ হয়ে যায়। এর প্রতিবাদে রামমোহন তার মিরাতুল আকবর পত্রিকাটি প্রকাশ বন্ধ করে দেন। এই আইনটি 12 বছর বলবৎ ছিল। 1835 সালে আর এক অস্থায়ী গভর্নর চার্লস মেটকাফ আইনটি প্রত্যাহার করে নেন। ভারতের সংবাদপত্রের স্বাধীনতার মূল্যবোধ তৈরির ক্ষেত্রে মেটকাফের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। অ্যাডামের কালা আনুন জারি থাকা সত্ত্বেও 9 করে 20টি সংবাদপত্র এই সময় প্রকাশিত হয়। পত্রিকাগুলির মধ্যে যে বিষয় বৈচিত্র্য ছিল তা মানতেই হবে।
পত্রিকাগুলির মধ্যে বিজ্ঞান বিষয়ে প্রকাশিত হয় বিজ্ঞান সেবদী, এপ্রিল 1832, যেটি মাসিক পত্রিকা ছিল। বিজ্ঞান সার সংগ্রহ, সেপ্টেম্বর 1833, যা পাক্ষিক ছিল। ইয়ং বেঙ্গলদের উৎসাহে প্রকাশিত প্রগতিশীল জ্ঞানান্বেষণ, 18 জুন 1831, সাপ্তাহিক। শিশুদের জন্য মাসিক জ্ঞানোদয়, ডিসেম্বর 1831। তেমনি শাস্ত্র প্রকাশ, জুন 1830, সাপ্তাহিক। ভক্তিসূচক, সেপ্টেম্বর 1835 ছিল। দলাদলি নিয়েও প্রকাশিত হয় দলবৃত্তান্ত 1832 নামে একটি পত্রিকা। এছাড়াও প্রকাশিত হয় সংবাদ ভিত্তিক কিছু পত্রিকা, তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত বাংলা সাপ্তাহিক সংবাদ প্রভাকর, 28 জানুয়ারি 1831। প্রথম পর্বে এটি বেশি দিন না চললেও পরবর্তীকালে এটিই পরিণত হয় বাংলার দৈনিক পত্রিকায় 14 জুন 1839 থেকে। অর্থাৎ এই অ্যাডামস গ্যাগের মধ্যেও প্রচুর লোক প্রচুর কাগজ বার করছেন এবং সেই কাগজগুলোর উদ্দেশ্য ভিন্ন ভিন্ন, বিষয় ভিন্ন ভিন্ন। এই বিষয় নির্বাচনের তারতম্য, এটা কিন্তু এই সময়কালের একটা উল্লেখযোগ্য বিষয়। অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় 1842 সালে প্রকাশিত হয় ব্রাহ্ম সমাজের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 90 বছর ধরে এটি প্রকাশিত হয়েছে। 1846 সালে মৌলভী ফরিউদ্দিন খাঁর সম্পাদনায় প্রকাশিত জগদ্দীপক ভাস্কর নামে পত্রিকাটি ছিল পঞ্চভাষিক। প্রথম সচিত্র পত্রিকা বিবিধার্থ সংগ্রহ, যেটি মাসিক, প্রকাশিত হয় 1851 সালে রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায়। নারীদের জন্য প্রথম মাসিক পত্রিকা হিতকারী 1854 সালে বের করেন প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদার। অর্থাৎ বিভিন্ন খবরের কাগজ বেরোতে থাকছে এই সময়টায়। কে কতদিন টিকতে পারছে সেটা পরের কথা। 19 শতকের দ্বিতীয়ার্ধে মহিলাদের জন্য অনেক সাময়িক পত্রিকা প্রকাশিত হয়েছিল, যেমন অবলাবান্ধব পত্রিকা, বঙ্গমহিলা, বিনোদিনী, হিন্দু ললনা ইত্যাদি। তবে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ছিল বামাবোধিনী পত্রিকা। বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়েছিল বামাবোধিনী সভার উদ্যোগে। বামাবোধিনী সভা কেশবচন্দ্র সেন এবং ব্রাহ্ম আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। 1863 খ্রিস্টাব্দের ভাদ্র মাসে কলকাতায় বামাবোধিনী পত্রিকা প্রথম আত্মপ্রকাশ করেছিল। বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা উমেশচন্দ্র দত্ত। বামাবোধিনী পত্রিকায় বিভিন্ন বিষয়ে আলোচিত হতো। থাকত ভ্রমণ বৃত্তান্ত, গল্প, উপন্যাস, কবিতা, চিত্রকলা, বিজ্ঞান, বিশ্লেষণ, বিদেশি নারীর সাফল্য কাহিনী, জ্ঞান, স্বাস্থ্য, ধর্ম আলোচনা এবং গার্হস্থ্য প্রসঙ্গ। তবে প্রধান বিষয়বস্তু ছিল তিনটি: শিক্ষার প্রয়োজন ও সার্থকতা, শিশু পালন সংক্রান্ত নিয়মাবলী এবং পরিবারের রমণীর কর্তব্য ও স্থান। বামাবোধিনী সভা নিয়ে অনেক প্রকাশনা আছে, আলাদা করে এটা নিয়ে গবেষণা হয়েছে। এটা কিন্তু একটা বিরাট উল্লেখের দাবি রাখে। সে সময় বিশেষত মহিলাদের জন্য আলাদা একটি পত্রিকা এবং তার মধ্যে এত রকম বিষয়ের যে ভাগ ছিল সেটার কথা যখন আমরা জানতে পারি। 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতের শাসন ব্যবস্থা কোম্পানির হাত থেকে সরাসরি ব্রিটিশ শাসনে চলে যায়। ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়, জাতীয়তাবাদের উন্মেষ ঘটতে থাকে এবং তার প্রতিফলন দেখতে পাওয়া যায় কলকাতা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলিতেও। সাংবাদিকতার বিভিন্ন ধারা তৈরি হতে থাকে। এই সময়ের সংবাদপত্রগুলির মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় হিন্দু পেট্রিয়ট ও তার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের কথা। দেখুন, আমি বলছি কিন্তু বাংলা সাংবাদিকতা, বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার সেকালেকাল, কিন্তু বিশ্বাস করুন কলকাতা থেকে সেই যুগের কথা যখন বলা হচ্ছে তখন হিন্দু পেট্রিয়ট বাদ দিয়ে বলাটা বোধহয় খুব একটা সমীচীন নয়। সেই জন্য এটি আমি যুক্ত করেছি। আশা করি আপনারা এটাকে, সাযুজ্যটাকে অনুভব করতে পারবেন। 1846 সালে গভর্নর জেনারেল হিসেবে এসে লর্ড ডালহৌসি স্বৈরাচারের বন্যা বইয়ে দেন। ওই সময় প্রকাশিত হয় গিরিশচন্দ্র ঘোষের বেঙ্গল রেকর্ডার। এই পত্রিকায় হরিশ্চন্দ্র নিয়মিত লিখতেন, কিন্তু গিরিশচন্দ্র এই পত্রিকা বেশি দিন চালাতে পারেননি। 1853 সালে এই পত্রিকার প্রকাশক পাল্টে যায় এবং গিরিশচন্দ্র হরিশ্চন্দ্রকে পত্রিকার সম্পাদক নিযুক্ত করেন। 1857 সালের মহাবিদ্রোহ এবং নীল বিদ্রোহের সময় পেট্রিয়টের নির্ভীক সাংবাদিকতা সকলের দৃষ্টি আকর্ষণ করে। এই দুই ঐতিহাসিক ঘটনার যে মূল্যায়ন হরিশ্চন্দ্র করেছিলেন তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু নিজের মতামত প্রকাশে তিনি দ্বিধা করেননি। নীলকরদের স্বরূপ উদ্ঘাটনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার লেখনী পেট্রিয়টকে সে যুগের সর্বশ্রেষ্ঠ সংবাদপত্রের মর্যাদা দান করে। পেট্রিয়টের মতামত এতই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে স্বয়ং বড়লাট লোক পাঠিয়ে পেট্রিয়টের প্রতিটি সংখ্যা প্রথমেই সংগ্রহ করতেন। 1855 থেকে 1861 সময়কাল ছিল এই পত্রিকার গৌরবোজ্জ্বল অধ্যায়। মহাবিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে হরিশ্চন্দ্রের সমর্থন না থাকলেও এই যে
চিন্তাধারার পার্থক্য, নীল বিদ্রোহে তার ভূমিকা ছিল আলাদা। একদিকে ওই বিদ্রোহগুলোতে তার অতটা সমর্থন নৈতিক ছিল না, কিন্তু নীল বিদ্রোহর সমর্থনে তিনি একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেসব ইতিহাস আমি দীর্ঘায়িত করতে চাইছি না। তিনি নীল চাষিদের নানাভাবে সাহায্য করেছেন এবং গ্রাম বাংলায় সাংবাদিক বাহিনী গড়ে তুলেছেন, যারা সংবাদ সংগ্রহের পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণ করত। অর্থাৎ একেবারে গ্রামের মধ্যে তিনি একটা সংগঠন করার কথা ভাবছেন এবং কিছুটা করেওছেন। এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ পত্রিকা সোমপ্রকাশ। আসলে এগুলোর উল্লেখ না করলে ওই সময়টাকে হয়তো আমরা সঠিকভাবে ধরতে পারবো না। 1858 সালের শেষের দিকে বিদ্যাসাগরের পৃষ্ঠপোষকতায় ও দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় পত্রিকাটি পথ চলা শুরু করে। এই সাপ্তাহিক পত্রিকাটির বিষয় ছিল রাজনীতি, সমাজ, অর্থনীতি। বিষয়, দৃষ্টিভঙ্গি, জনপ্রিয়তা, প্রচার সংখ্যা সব দিক থেকে বিচার করলে সোমপ্রকাশ 19 শতকের বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্যতম শ্রেষ্ঠ মুখপত্র। আন্তর্জাতিক প্রগতির ঘটনাক্রম প্রকাশের পাশাপাশি দেশের ক্ষেত্রে পত্রিকার দৃষ্টিভঙ্গি ছিল ঔপনিবেশিকতা বিরোধী ও গণতান্ত্রিক। মূলত সোমপ্রকাশ দ্বারা আতঙ্কিত হয়েই দেশীয় ভাষার সংবাদপত্রগুলিকে নিয়ন্ত্রণের জন্য লর্ড নিটন 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন। এই আইনটি কিন্তু ভারতের সাংবাদিকতার আইনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। দ্বিভাষিক সাপ্তাহিক অমৃতবাজার পত্রিকা ওই আইন জারির পর শুধু ইংরেজিতেই প্রকাশিত হতে থাকায় আইনে তার কিছু করা যায়নি। কিন্তু সোমপ্রকাশ প্রায় 1 বছর বন্ধ থাকে। পত্রিকার প্রকাশ বন্ধ হওয়াতে এর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে ব্রিটিশরা দ্বারকানাথকে ডেকে বুঝিয়ে পত্রিকা চালু করতে বাধ্য করেন। 1886 সালে দ্বারকানাথের মৃত্যু হয়। তারপর কিছুদিন পত্রিকাটি চলেছিল। আমাদের আলোচনায় অমৃতবাজার পত্রিকার কথা এসে গেছে। এটি পরাধীন ভারতে চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ সংগ্রামী পত্রিকা। এর শুরু 1868 সালে যশোর জেলা থেকে হলেও 1871 সাল থেকে এটি কলকাতা থেকে প্রকাশিত হতো। অমৃতবাজার 1981 সাল পর্যন্ত চলেছিল। 1937 সালে এই সংস্থা থেকে যুগান্তর নামে একটি বাংলা দৈনিকও প্রকাশিত হয়, সেটিও 1981 পর্যন্ত চলে। 19 শতকে বাংলা ভাষায় সংবাদপত্রের বিকাশে আরেকটি গুরুত্বপূর্ণ কাগজ হলো বেঙ্গলি পত্রিকা। এটি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হতো। তবে একথা ভাবার কোনো কারণ নেই যে সব পত্রিকাই বেরিয়েছিল এপার বাংলা থেকে। পূর্ব বাংলা থেকেও এই সময় একাধিক পত্রপত্রিকা প্রকাশিত হতে থাকে। আমি আলাদা করে আর তার তালিকা ধরে আলোচনা দীর্ঘ করতে চাইছি না, তবে উল্লেখ করতে চাই শুধু সওগাত পত্রিকার কথা। মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদনায় প্রগতিশীল ও নারী মুক্তি আন্দোলনের সমর্থক সওগাত মাসিক সাহিত্যপত্র কলকাতা থেকে যাত্রা শুরু করলেও 1947 পর এটি ঢাকা চলে যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যাডামস গ্যাগ এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট একদিকে যেমন আসছে, দেখুন সংবাদপত্রও আসছে এবং তার নিয়ন্ত্রণের জন্য সরকারের করা আইনও আসছে এবং সংবাদপত্র চালানোর চেষ্টা হচ্ছে। কিছুদিন চালার পরে সেটা বন্ধও হয়ে যাচ্ছে। কিন্তু এর যে নানাবিধ বিষয়, অর্থাৎ তখন চারদিকে একটা বুদ্ধিদীপ্ত সমাজ, তারা লেখনীকে তাদের একটা অস্ত্র হিসেবে, মত প্রকাশের একটা মঞ্চ হিসেবে, একটা পরিসর হিসেবে তারা ধরে নিচ্ছে। এই সময়ের মধ্যে দিয়ে এই কাগজগুলো আমরা দেখলাম, যেটি স্বাধীনতার প্রস্তুতিতে আমাদের হয়তো অনেকটাই সাহায্য করেছিল। তার কথায় পরে আসছি। কিন্তু সাংবাদিকতার সেকালের কথা বলতে গেলে আমি আগেই বলেছি যে আমি 3 জন ব্যক্তিত্বকে উপলব্ধি করতে চাই। এখন আপনারা যদি বলেন কেন আমি এই 3 ব্যক্তিকে বেছে নিলাম, আমার কাছে তার কিন্তু খুব একটা উত্তর নেই। আমার মনে হয়েছে যে এই আলোচনা করতে গেলে এই 3 ব্যক্তির চরণ স্পর্শ একবার করা দরকার, তাই আমি 3 জনকে নিয়ে আলোচনা করছি। বাকিরা হলেন, প্রথম হলেন কাঙাল হরিনাথ ও তার গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। দ্বিতীয় আলোচনায় ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সান্ধ্য পত্রিকা এবং তৃতীয়ত আমি রাখতে চাইব অনন্য ও পুরোধা সাংবাদিক ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের কথা। প্রথমে কাঙাল হরিনাথ। কাঙাল হরিনাথ নিয়ে কিছু বলতে গেলে সবচেয়ে আগে তার সম্বন্ধে ভারতবর্ষ পত্রিকার সম্পাদক জলধর সেনের একটা উদ্ধৃতি তুলে ধরতে চাই। তিনি লিখেছেন, কাঙাল হরিনাথ কাঙালের পর্ণকুটিরে জন্মগ্রহণ করিয়া, কাঙালের মতো জীবনযাপন করিয়া বিশ্বের সকল কাঙালের যিনি আশ্রয়, তাহারই শান্তিময় ক্রোড়ে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। কিন্তু এই কাঙালের হৃদয়ে যে অপার্থিব ঐশ্বর্যে পূর্ণ ছিল, 1,00,000 কোটির প্রাসাদে তাহার সন্ধান পাওয়া যায় না। কুবেরের রত্নভাণ্ডারে তাহার সম্পূর্ণ অভাব। তাহার মস্তকে চিরদারিদ্র্যের যে কণ্টক মুকুট শোভা পাইত, রক্তমুকুটের ভিত্তি ও গৌরব তাহার তুলনায় নিষ্প্রভ। সংসারে এইরূপ হইয়াই থাকে। যাহাদের অন্তরে ঐশ্বর্য যত অধিক, তাহাদের বাইরের আড়ম্বর তত কল্প।
কাঙালের সাজি তাহাদের ভূষণ, এই জন্যই আজ সমগ্র ভারতের হৃদয় দেবতা, মহাত্যাগী জগতের শ্রেষ্ঠ পুরুষ, পাশ্চাত্য জগতের কোনো ঐশ্বর্য বর্ণিত নেতা কর্তৃক অর্থদণ্ড রাজনৈতিক ফকির হইয়া অভিহিত হইয়াছে। থ্যাংক ইউ। জলধর সেন কাঙাল হরিনাথ সম্বন্ধে এই কথা বলেছেন, এবং একদিকে যখন শহর থেকে সংবাদপত্র বেরোচ্ছে, অন্যদিকে একেবারে গ্রামে একজন ফকিরের মতো থেকে প্রথাগত শিক্ষা সেভাবে না পেয়েও একজন কাগজ করে যাচ্ছেন। শুধু নয়, তার বিরোধ কিন্তু ব্রিটিশের বিরুদ্ধেই শুধু নয়, স্থানীয় জমিদার জোতদার যেভাবে অত্যাচার করছে, তিনি অত্যাচারিতের সঙ্গে গিয়ে তার পাশে দাঁড়াচ্ছেন। এবং তার মতবাদ ছিল যে খবরের কাগজের মাধ্যমে যদি এই অত্যাচারগুলো সাধারণ সমাজে ফুটে ওঠে, তাহলে এই অত্যাচারগুলো বন্ধ হবে। অর্থাৎ এই যে আমরা সাংবাদিকতা বা সংবাদপত্রকে আমাদের আশ্রয় ভাবি, যে বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি আমাদের কিছু সুরাহা হচ্ছে না, সংবাদপত্রে বেরোলে হয়তো জনমত গঠিত হবে, ওটা বন্ধ হবে, এবং এইটা উনি মনে মনে বিশ্বাস করতেন। অত্যন্ত দারিদ্র্যে কেটেছে, সেজন্যও লোকে তাকে কাঙাল বলে। অথবা তিনি এই কাজটা কাঙালের মধ্যে, পোশাক আশাক ছিল কাঙালের মতো, সত্যিই তিনি দরিদ্র ছিলেন যেটা বললাম, আর তিনি এই কাজটা করার কাঙাল ছিলেন। অর্থাৎ সংবাদপত্রের সেবা করা, সংবাদপত্রের মাধ্যমে দেশোদ্ধার করা, সংবাদপত্রের মাধ্যমে গরিব মানুষের অধিকার কেড়ে নেওয়াকে আটকানো, এর জন্য উনি কাঙাল ছিলেন। ওনার প্রাণ আশপাশ করতো, সেই জন্যে ওকে কাঙাল বলা হয়ে থাকে। নানা কারণ আছে। আমি এতক্ষণ শহরে ছিলাম, তাই পুরো কাঙাল হরিনাথের কথায় আসি। এবং এতটাই তার দৃপ্ত লেখনী ছিল, জমিদারদের লাঠিয়ালরা এসে তার সামনে দাঁড়িয়ে, তিনি আবার বাউল গান করতেন খুব। এই লালনের ওখানে কুষ্টিয়াতেই তার বাড়ি ছিল। রবীন্দ্রনাথের যে কি বলে শিলাইদহ, কুষ্টিয়ায় লালনের যে জন্মস্থান, ওর কাছাকাছি তিনি ছিলেন। এবং তার ওই বাউল গানের একটা সংগঠন ছিল, ওই গান গেয়ে গেয়েও তিনি এই অত্যাচারের কথা বলতেন। এবং ওই লাঠিয়ালদের সামনে ওই গান গেয়েছিলেন বলে লাঠিয়ালরাও তো মানুষ, তারাও বুঝলো তো আমাদের কথাই বলছে বলে তাকে আর মারতে পারেনি। এরকম বহু কাজ তিনি করেছেন। আমি খুব একটা দীর্ঘায়িত করতে চাই না তার এর বিবরণে, তার কারণ আমাদের একটা নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। এই মানে এর মধ্যে গেলে আমাদের অনেকটা দেরি হয়ে যেতে পারে। এরপর বিশিষ্ট চিন্তাবিদ, জাতীয়তাবাদী দার্শনিক ও সাহসী সাংবাদিক ব্রহ্মবান্ধব উপাধ্যায় এবং তার যুগান্তকারী পত্রিকা সন্ধ্যা নিয়ে কিছু কথা বলতে চাই। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ ও বিংশ শতাব্দীর সূচনাকাল, এই সময়টা ছিল ভারতবর্ষে জাতীয় চেতনার উন্মেষের যুগ। ঠিক এই সময় ব্রহ্মবান্ধব উপাধ্যায় আবির্ভূত হন এক অনন্য আলোকবর্তিকা হিসেবে। জন্মসূত্রে বাঙালি হলেও তার ভাবনা ছিল সর্বভারতীয়, সর্বমানবিক। তিনি ভারতীয় দর্শন, বেদান্ত, খ্রিস্ট ধর্মের মানবতাবাদী চেতনাকে মিলিয়ে এক নতুন ধর্মদর্শন এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের ভিত্তি গড়ে তুলেছিলেন। তার প্রত্যয় ছিল সত্যিকারের মুক্তি কেবল রাজনৈতিক নয়, বরং আত্মিক এবং সেই সঙ্গে বুদ্ধিবৃত্তিক মুক্তিও জরুরি। ব্রহ্মবান্ধব উপাধ্যায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ছিলেন নির্ভীক যোদ্ধা, এবং শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে জাতিকে স্বাধীনতা সংগ্রামে এগিয়ে নিয়ে যেতে হবে, এই ছিল তার লক্ষ্য। তিনি ধর্ম, বর্ণ, জাত সংঘাতের বাঁধন ভেঙে মানব মৈত্রীর বার্তা প্রচার করেছিলেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। অনেক পত্রপত্রিকার সঙ্গে যুক্ত থাকলেও তিনি সন্ধ্যা পত্রিকা প্রকাশ করেন 1904 সালে। এক কথায় এই পত্রিকার ভূমিকাকে যুগান্তকারী বলা যায়। এটি শুধু একটি সংবাদপত্র ছিল না, এটি ছিল স্বাধীনতার আহ্বান, সংগ্রামের অঙ্গীকার এবং বাঙালি যুব সমাজকে জাগিয়ে তোলার এক তেজোদ্দীপ্ত মাধ্যম। সন্ধ্যার সম্পাদকীয় প্রতিবাদী ভাষা, তীক্ষ্ণ বিশ্লেষণ ব্রিটিশ শাসকদের কাছে ছিল রীতিমতো আতঙ্কের বিষয়। স্বদেশী আন্দোলন, বয়কট, স্বরাজ, এইসব চিন্তাধারা প্রথমবার শক্তভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছিল এই পত্রিকার মাধ্যমে। অরবিন্দ ঘোষ থেকে বাঘাযতীন অনেক দেশপ্রেমীকে এই পত্রিকার চিন্তা দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। বাংলা সাংবাদিকতায় সন্ধ্যা প্রতিষ্ঠা করেছিল নতুন একটি ধারার, সাহসী, যুক্তিভিত্তিক এবং নিঃশব্দে নয় সরব প্রতিবাদের ধারা। এরপর আসি রামানন্দ চট্টোপাধ্যায়ের কথায়। তাকে ভারতীয় সাংবাদিকতার জনক বা পুরোধা হিসেবে উল্লেখ করা হয়। বর্তমান সময়ের একজন সাংবাদিক হিসেবে যখন আমাদের মনে নানান দ্বন্দ্ব উপস্থিত হয় বা আমরা দিগ্ভ্রান্ত মনে করি, তখন
সম্পাদক হিসেবে একজন দক্ষ, পেশাদার, জ্ঞানী, সংস্কারমুক্ত ও তেজী ব্যক্তিত্বের কথা ভাবতে যাই, তখন যে নামটা মনে আসে সেটি হলো রামানন্দ চট্টোপাধ্যায়, যাকে আধুনিক সাংবাদিকতার পুরোধা বলা হয়। সেই যুগে সম্পাদনার ক্ষেত্রে তিনি জ্ঞান, বুদ্ধি, চিন্তা এবং বিষয় নির্বাচনের যে দক্ষতা ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তাতেই তিনি এই বিরল সম্মানের আসনে অধিষ্ঠিত। অথচ আজ তার জন্মের 155 বছর প্রায় নিঃশব্দে পার হয়ে গেলেও আজও তার কথা আমরা বিশেষভাবে জানি না। শুধু সাংবাদিক, সম্পাদক, অধ্যাপক, আচার্য হিসেবেই নয়, সমকালের একজন মনীষী হিসেবেই তার আসন উচ্চ। রামানন্দ চট্টোপাধ্যায় তার সম্পাদিত প্রবাসী এবং মডার্ন রিভিউর জন্য বিখ্যাত হলেও তিনি বহু ধরনের পত্রপত্রিকা সম্পাদনা করেছেন এবং সবকটিতেই তিনি স্বকীয়তার পরিচয় দিয়েছিলেন। জন্মস্থান বাঁকুড়া, বিদ্যালয়ের পাঠ শেষ করে উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসার পর তিনি ব্রাহ্ম আন্দোলনে যোগ দেন। সাহিত্যে তার অনাবিল আগ্রহ এবং ভাষায় অবারিত দখল এবং ব্রাহ্মধর্মের সঙ্গে যোগাযোগ তাকে একজন দক্ষ সম্পাদক করে তুলেছে বলে তার একাধিক জীবনীকার ও গবেষক মন্তব্য করেছেন। এরপরে তার প্রকাশিত দাসী পত্রিকার কথায় আসি। 1892 খ্রিস্টাব্দের জুলাই মাসে প্রকাশিত হয় দাসী পত্রিকা। সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়। এই পত্রিকা প্রকাশ করতেন দাসাশ্রম নামে একটি সংস্থা, যে সংস্থা ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সেবামূলক প্রতিষ্ঠান। পত্রিকাটি বছর 5 স্থায়ী হয়েছিল। এই পত্রিকায় সম্পাদকের নাম ছাপা হতো না। এটি ইংরেজি পত্রিকা হিসাবেও প্রকাশিত হয়। 1895 থেকে দাসীর কলেবর বৃদ্ধি পায়। ওই সময় রামানন্দ এলাহাবাদে চলে যান। 1896 এর অগাস্ট থেকে তিনি দাসী পত্রিকার সম্পাদনা ছেড়ে দেন। রামানন্দের সম্পাদনায় পরের পত্রিকা হচ্ছে প্রদীপ। প্রকাশের সূচনা 1897 এর ডিসেম্বর। সে সময় যদিও তিনি এলাহাবাদের বাসিন্দা, তার সম্পাদনায় এই পত্রিকা কিন্তু প্রকাশিত হতো কলকাতা থেকে। এটা এখন ভাবলেও তখনকার দিনে খুব অবাক লাগে। সম্পাদক এক জায়গায় রয়েছেন, প্রকাশ হচ্ছে আরেক জায়গা থেকে, এবং তখন তো যোগাযোগ বা ডাক ব্যবস্থা এত দ্রুত ছিল না। 2 বছর সম্পাদনার পর রামানন্দ এই কাজ ছেড়ে দেন। প্রদীপ সম্বন্ধে রামানন্দ নিজেই লিখেছিলেন, প্রদীপকে আমরা যেরূপ কাগজ করিতে চাই তদ্রূপ বাংলা কাগজ একটিও নাই। এটি কিন্তু সম্পাদকের মুখের কথা ছিল না, কারণ প্রদীপে ঠাঁই পেয়েছিল গদ্য, পদ্য, প্রবন্ধের সঙ্গে সাময়িক বিষয়ের রচনা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, নৃতত্ত্ব, অর্থনীতি, সমাজবিদ্যা, ভারতীয় ঐতিহ্য সহ বিভিন্ন বিষয়। এক কথায় প্রদীপ ছিল সে যুগের একটি সাময়িক পত্রিকা, সামগ্রিক সাময়িক পত্রিকা। প্রদীপের বিষয়ে আলোচনা করতে গেলে আরও 2টি বিষয়ের উল্লেখ অবশ্যই করতে হবে। এক, এই পত্রিকাটি ছিল সচিত্র, মানে এতে ইলাস্ট্রেশন থাকতো। আর প্রদীপ পত্রিকা বাঙালি মুসলমানদের কথাও ভাবত। তাদের উপযোগী রচনা রামানন্দ ইচ্ছাকৃতভাবেই রাখতেন, কারণ তিনি মনে করতেন বাংলা ভাষা কেবল হিন্দু বা ব্রাহ্মদের নয়, বাংলা ভাষাভাষী মুসলমানদের এই ভাষায় সমান অধিকার আছে। দেশজোড়া বিশিষ্ট ব্যক্তিরা প্রদীপে লিখতেন। অন্যান্যদের সঙ্গে রবীন্দ্রনাথও প্রদীপে লেখা পাঠান। বলা হয় এই পত্রিকা থেকেই রবীন্দ্রনাথের সঙ্গে রামানন্দ সখ্যের সূত্রপাত, যে সম্পর্ক পরবর্তীকালে পৌঁছেছিল এক অন্য মাত্রায়। এই পত্রিকার সম্পাদক হিসেবে রামানন্দের যে কালজয়ী উক্তি সকলের দৃষ্টি আকর্ষণ করে, তা হলো, আমি সম্পাদকের কার্যকে শিক্ষক বা অধ্যাপকের কার্য অপেক্ষা কোনো অংশে কম পবিত্র ও দায়িত্ব কম বলে মনে করি না। সাংবাদিক সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় শীর্ষক যদি আলোচনা করতেই হয় কিছুটা, তাহলে তার সম্পাদিত প্রবাসী ও মডার্ন রিভিউর কথা বলতেই হবে। 2টির প্রকাশ শুরু এলাহাবাদে, প্রথমটি 1901 খ্রিস্টাব্দে আর দ্বিতীয়টি জানুয়ারি 1907 খ্রিস্টাব্দে। 1908 থেকে তিনি এলাহাবাদ থেকে কলকাতায় চলে যান। পত্রিকা দুটিও কলকাতা থেকে প্রকাশিত হতে থাকে। এই সঙ্গে রামানন্দ সম্পাদিত হিন্দি পত্রিকা বিশাল ভারত উল্লেখযোগ্য। তবে প্রদীপ পত্রিকা যেমন তিনি সম্পাদনা করতেন এলাহাবাদ থেকে এবং তা প্রকাশিত কলকাতা থেকে, প্রবাসীর সূচনায় রামানন্দ যখন এলাহাবাদে ছিলেন তখন পত্রিকাটির মুদ্রণ ও প্রকাশ হতো এলাহাবাদ থেকেই। স্বাভাবিক কারণে প্রবাসী বাঙালি লেখক ও পাঠকের উভয়ের সমন্বয়ই চোখে পড়ে প্রবাসীর পাতায়। প্রদীপ পত্রিকায় যদি সমসাময়িক বিষয়ে ইতিহাস, নৃতত্ত্ব, বিজ্ঞান প্রভৃতি স্থান পেয়ে থাকে, তাহলে প্রবাসীতে অন্তর্ভুক্ত হয় চিত্রভাস্কর্য, চিত্রাবলী সংক্রান্ত আলোচনা, যেটি নিঃসন্দেহে সময়ের প্রেক্ষাপটে নতুনত্বের দাবি রাখে। অবনীন্দ্রনাথের বহু চিত্র ও শিল্প সংক্রান্ত লেখা নিঃসন্দেহে প্রবাসীকে এক স্বতন্ত্র মাত্রা দিয়েছিল। দেখুন, রবীন্দ্রনাথের বহু লেখাও প্রবাসীতে বেরিয়েছে, গোড়া থেকে শুরু করে অনেকগুলো। আমি সেগুলো হিসেবে খুব একটা যাচ্ছি না। শুধু রামানন্দ চট্টোপাধ্যায়ের 78 বছর বয়সে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তাকে যে সম্বর্ধনা জানায় এবং সাংবাদিক শিরোমণি আখ্যা দেয়, মানপত্রে রামানন্দের মূল্যায়ন করে লেখা হয়, প্রায় অর্ধ শতাব্দী কাল আপনি বিভিন্ন সাময়িক পত্রের মধ্য দিয়া স্বদেশ ও স্বজাতির সেবা করিয়া আসিতেছেন।
অসত্য, অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে আপনি চিরদিন নির্ভীকভাবে সংগ্রাম করিয়াছেন। রাজরোষের ভ্রুকুটি আপনাকে বিচলিত করিতে পারে নাই। ধন, মান বা পদমর্যাদার প্রলোভনেও আপনি কোনোদিন কর্তব্যভ্রষ্ট হন নাই। নিপুণ তত্ত্ব বিশ্লেষণ, তীক্ষ্ণ দৃষ্টি, নিরপেক্ষ বিচার, সংশয়হীন সিদ্ধান্ত আপনার বিশেষত্ব। বস্তুত এইসব দিয়া সাংবাদিকতার যে আদর্শ আপনি প্রতিষ্ঠা করিয়াছিলেন, তাহা ভারতের সাংবাদিকদিগকে ধ্রুবতারার মতো পথ প্রদর্শন করিয়া আসিতেছে। আমরা যাহারা সংবাদপত্র সেবাকে জীবনের ব্রতরূপে গ্রহণ করিয়াছি, আপনার আদর্শ দ্বারা যে কতদূর অনুপ্রাণিত হইয়াছি তাহা ভাষায় প্রকাশ করা যায় না। আপনি এদেশের সাংবাদিকগণের গৌরব স্বরূপ। দেখুন, এত বড় কথা রামানন্দ সম্বন্ধে বলা হলো, এবং রামানন্দ রবীন্দ্রনাথ যেটা একটা আলাদা আলোচনার জায়গা রাখে, আমি বাংলা সংবাদপত্রের বিবর্তনের মধ্যে আমি আলাদা করে সেখানে যাচ্ছি না, কিন্তু আমার মনে হয়েছে এই তিনজন মানুষ সম্বন্ধে, কাঙাল হরিনাথ, রামানন্দ চট্টোপাধ্যায় এবং আরও ওই যে তার সম্বন্ধে যদি আমরা না বলি তাহলে বোধহয় আমরা আমাদের কাজ ঠিকভাবে করতে পারবো না। সেই জন্যে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অর্থাৎ এইটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি একটু আবার সাংবাদিকতার প্রবাহের দিকে চলে যাই, বিংশ শতাব্দী এসে গেল, সাংবাদিকতা ও গণতন্ত্রের দাবিতে দেশ ক্রমশ উত্তাল হয়ে উঠল। তার প্রতিফলন স্বাভাবিকভাবেই এসে পড়ল সংবাদ মাধ্যমেও। রাজনীতির বিভিন্ন ধারা যেমন চাপ ফেলতে থাকলো, তেমনি বিভিন্ন রাজনৈতিক দল ও মতবাদের লোকেরা নিজেদের বক্তব্যের প্রচারের জন্য নানা পত্রপত্রিকা প্রকাশ শুরু করলো। এই সময় থেকেই ভারতের স্বাধীনতা সংগ্রাম চরমপন্থী ও নরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। চরমপন্থীদের মুখপত্র হয়ে ওঠে যুগান্তর এবং নরমপন্থীদের মুখপত্র ছিল বন্দে মাতরম। বন্দে মাতরম পত্রিকাটি কিছুদিন শ্রী অরবিন্দ সম্পাদনা করেছেন। এছাড়া তো সন্ধ্যার কথায় এলাম, এছাড়া জেল থেকে মুক্তি হওয়ার পর অরবিন্দ কর্মযোগীর নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন। এই সময় স্বদেশী চেতনার প্রসারে নিষ্ঠার সঙ্গে কাজ করেছিল বেঙ্গলি, অমৃতবাজার পত্রিকা, বিপিনচন্দ্র পালের নিউ ইন্ডিয়া, ডন, হিতবাদী, সঞ্জীবনী, সন্ধ্যা প্রভৃতি পত্রিকা। জাতীয়তাবাদী আন্দোলন তীব্র হয়ে ওঠায় প্রায় সবকটি পত্রিকায় ব্রিটিশ রাজের রোষের মুখে পড়েছিল। চরমপন্থী অবস্থানের জন্য তীব্র আক্রমণের মুখে পড়েছিল যুগান্তর। এর সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। তাকে 1 বছরের জেলও হয়। বারবার আঘাত আনা সত্ত্বেও যুগান্তর চলতে থাকায় শেষ অবধি পত্রিকার ছাপাখানা নষ্ট করে দেওয়া হয়। 1908 সালের 6 জুলাই পত্রিকার শেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল সেই সময়। 1922 সালে মৃণালকান্তি ঘোষ, প্রফুল্ল কুমার সরকার ও সুরেশচন্দ্র মজুমদার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন। সেই প্রতিষ্ঠান বহুদিন যাবৎ কলকাতা ও পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সংবাদ প্রতিষ্ঠান হিসেবে সক্রিয় রয়েছে। 1937 সালে নিজস্ব রাজনৈতিক অর্থনৈতিক মতবাদ প্রচার ও প্রতিষ্ঠা করার জন্য মানবেন্দ্র রায় প্রকাশ করেন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। 1942 সালে সেপ্টেম্বরে ভারতের কমিউনিস্ট পার্টি তাদের সাপ্তাহিক মুখপাত্র প্রকাশ করা শুরু করে। নাম ছিল জনযুদ্ধ। সম্পাদক ছিলেন বঙ্কিম মুখোপাধ্যায়। বিশ্বযুদ্ধের শেষে 1945 সালের ডিসেম্বরে সিপিআই প্রকাশ করে তাদের দৈনিক পত্রিকা স্বাধীনতা। তার প্রথম সম্পাদক ছিলেন সোমনাথ লাহিড়ী। অর্থাৎ স্বাধীনতা যত এগিয়ে আসছে সেই সময় আমরা দেখছি খবরের কাগজ এবং তার মাধ্যমে প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের ফলে স্বাভাবিকভাবে একটা রাজরোষ এসে পড়ছে, একটা বিরাট লড়াই থাকছে, এবং এই লড়াইয়ের বাহন হচ্ছে পত্রিকা। আমাদের দেশের প্রতিটি দেশনায়ক বা স্বাধীনতা সংগ্রামের নেতার একটি করে কাগজ ছিল, যার মাধ্যমে তিনি জনমত গড়ে তুলতেন, গান্ধীজি থেকে শুরু করে সকলের। এইখানেই কিন্তু সংবাদপত্রের একটা আলাদা ভূমিকা। আমাদের স্বাধীনতার ঠিক প্রাক মুহূর্তে মানুষকে তৈরি করার জন্য, মানুষের মন এবং জনমত গঠন করার জন্য, জনমতটাই আসল, চরমপন্থী নরমপন্থী তারা সংবাদপত্রকে ব্যবহার করেছেন আমাদের দেশের সংবাদপত্রের ইতিহাসে, বিশেষ করে বাংলা সংবাদপত্রের ইতিহাসে। হ্যাঁ, কয়েকটি ইংরেজি কাগজ যেহেতু কলকাতা থেকে হতো, আমি তার কথা বলতেই হলো, কিন্তু এই অঞ্চলের, এই এলাকার, এই ভাষার, এইখানকার মানুষদের, এইখানকার কাগজগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার আমরা যদি স্বাধীনতার পরের যুগে আসি, স্বাধীনতার পর এখন প্রায় 78 বছর কেটে গেছে। দুনিয়া ও দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলা সাংবাদিকতাও বহু পথ পেরিয়েছে। টেলিভিশন এসেছে, রেডিও রয়েছে, এখন এসেছে ইউটিউব, ফেসবুক, এই ধরনের চ্যানেল, সেগুলো স্বতন্ত্র আলোচনায় আসতে হবে। স্বাধীনতার আগে কিন্তু সাংবাদিকতার মূল ধারা ছিল ব্রিটিশদের বিরোধিতা করা। একটাই লক্ষ্য ছিল যে এরা অন্য দেশের সরকার, আমরা জনমত গড়ে তুলব এবং এদের বিরুদ্ধে আমরা লিখব। কিন্তু স্বাধীনতার পর সে পট পরিবর্তন হয়, তখন তো নিজের সরকার তৈরি হয়েছে। এটাকে ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে হানিমুন পিরিয়ড বলে আখ্যা দেওয়া হয়। কারণ তখন আমার নিজের সরকার, এতদিন যে সরকার আমি চেয়েছি, কেমন হয়েছে, কি করতে পারছে, কি না করছে, সেটা তো পরের কথা, কিন্তু আমি তো চেয়েছি যে বিদেশিরা চলে যাক, আমার দেশের সরকার বসুক, এর জন্যই তো এত লিখেছি। তখন আমার দেশের যখন সরকার এলো, তখন তার বিরুদ্ধে
খুব বেশি যে বিরোধিতা করা হতো তা নয়। এবং তত এত কার্যক্রম, দেখুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এত নদী পরিকল্পনা, এত ইস্পাত প্রকল্প, বিভিন্ন বিদেশিদের জন্য সহায়তা, পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে, নতুন অনেক কিছু তৈরি হচ্ছে, একটা কৃষিক্ষেত্রে আস্তে আস্তে বিরাট উন্নয়ন হচ্ছে, কৃষকদের জন্য ভাবনা চিন্তা হচ্ছে, শ্রমিকদের জন্য যতটা কম হলেও কিছুটা হলেও ভাবনা চিন্তা হচ্ছে। এই যে সামগ্রিক একটা ইতিবাচক পরিবেশ, এটা একটা মধুচন্দ্রিমার কাল হয়ে ছিল। তারপর আস্তে আস্তে ঠিক যেমন কেন্দ্রে একদলীয় শাসনের বিবর্তন হলো, ঠিক সেই রকম জরুরি অবস্থা জারি হলো 1975। এবং জরুরি অবস্থার পরে সবচেয়ে বড় আঘাত এলো সংবাদপত্রের স্বাধীনতায়। এবং তার প্রতিবাদে বহু কাগজ সাদা জায়গা ছেপে দিতেন, কারণ সন্ধেবেলা প্রত্যেকটি পাতায় কি থাকছে সেটা রাজ্যের তথ্য দপ্তরের আধিকারিকের সই করে সেটার মান্যতা দিয়ে সেটাকে পাশ করানো হতো। কিন্তু এই যে তীব্র প্রতিবাদ, যে সাংবাদিক সম্পাদক ঠিক করছে না কোনটা ছাপা হবে, কোথায় ছাপা হবে, কি লেখা হবে, কোথায় সমালোচনা হবে, কার বিরোধীতে কি লেখা হবে, তার দায়িত্ব, সেটা ঠিক কি ভুল ঠিক করবে রাজবাহাদুর, ঠিক করছে সরকার, এর একটা তীব্র প্রতিবাদ হয় দেশ জুড়ে। এবং তারপর সাংবাদিকরাও সারা দেশে এর প্রতিবাদ করেন। তারপরে ইতিহাস আপনাদের জানা, জরুরি অবস্থা চলে যায়। কিন্তু নানা ঘটনা কলকাতাতেও ঘটেছে। এর বিহার প্রেস বিল, ডিফেমেশন বিল, মহাকরণ অবরোধ, এসবের বিরুদ্ধে সাংবাদিকরা প্রতিবাদে জড়িয়ে পড়েছেন। সাংবাদিকতার বিবর্তনে যখন ঘটনার দ্বারা সাংবাদিকরা যাতে যুক্ত হয়ে গেছেন এরকম ঘটনা থাকে, তখন নিশ্চয়ই সেটার কথা বলতে হয়। এবং সত্যি এখনকার যে একদম সাম্প্রতিক যেটা গত সপ্তাহে বেরিয়েছে, ডিপিডিপি রুলস, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন রুলস, তাতে সাংবাদিকদেরও অনেক কিছু কড়া নিয়মের আওতায় আনা হয়েছে, যে তারা বিশ্বস্ত সূত্র বা এই সমস্ত যে জায়গায় বলতে পারতেন ওয়াকিবহাল মহল, খবরের প্রকাশ বলে অভিযোগ, এগুলো বোধহয় চাপ দিতে পারে যে কেউ। এই নিয়েও সারা দেশে একটা বিরোধ হচ্ছে। এবং ঠিক সাংবাদিকতার সঙ্গে বা তার বিবর্তনের সঙ্গে যুক্ত না থাকলেও আপনারা দেখেছেন সম্প্রতি এই 3-4 দিন আগে 3টি লেবার কোড, ইউনিভার্সাল লেবার কোড, যত আমাদের 29টি শ্রম আইন ছিল সেগুলোকে মুছে দিয়ে 4টি লেবার কোড এসেছে। তার মধ্যে একটিতে, যেটাকে ওশ কোড বলে, হ্যাজার্ডাস সার্ভিসেস কোড, সেই কোডে সাংবাদিকদের কথা একবার উল্লেখ করা হয়েছে, কিন্তু ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট বা ওয়েজ বোর্ড অ্যাক্ট সেগুলোর কোনো উদ্যোগ নেই, সেগুলো সব সাবজিউমড হয়ে গেছে এই নতুন লেবার কোডের ভেতরে, মানে এর ভেতর ঢুকে গেছে। অথচ এমনি সাংবাদিকতা নিয়ে কিছু বলা নেই, বলা আছে ধ্বনি দৃশ্য মাধ্যমের সাময়িক কাজের জন্য বা পূর্ণ সময় যারা কাজ করবেন তাদের নিয়োগপত্র থাকতে হবে। মানে ধরুন এখানে একটা বড় কিছু অনুষ্ঠান হচ্ছে, সম্মেলন হচ্ছে নজরুল মঞ্চে, সেখানে ধ্বনি দৃশ্য মাধ্যমের বিভিন্ন লোক লাগবে, যারা পেছনে এলইডি লাগাবেন, যারা অনেকগুলো কিছু তৈরি করবেন, প্লেব্যাক করবেন, এই সমস্ত করবেন। কিছু কিছু সফটওয়্যার, মানে যে কিছু তৈরি করছেন সেগুলো বারবার চালানো হবে, মন্টাজ হবে, কোনো কিছু হবে, সেই সবের যারা যুক্ত হচ্ছেন তাদেরও নিয়োগপত্র লাগবে, তাদেরও কতক্ষণ কাজ করবেন তারও একটা নির্ধারিত সময় থাকতে হবে, কি থাকতে হবে সেইটা। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এটা তো খুবই সামান্য কিছু মানুষ যারা খুব যে সংগঠিতভাবে কাজ করেন তা নয়। এখনও সংগঠিত শিল্পে, বড় বড় কাগজে, বড় টেলিভিশনে তো কিছু সাংবাদিক আছেন, কিন্তু তাদের আর সেই যে আগে আইন ছিল ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট এবং ওয়েজ বোর্ড অ্যাক্ট, সেই আইনগুলো চলে গেল। এটা সদ্য বেরিয়েছে, এর কোডটা রুলস, মানে কোডটা প্রকাশিত হয়েছে, চালু হয়েছে, 15ই নভেম্বর থেকে চালু হয়েছে। এ নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, সাংবাদিকদের কোথায় জায়গা আছে আমরা এখন একটু বোঝার চেষ্টা করছি, এখন এই নিয়ে বলা যায় না। কিন্তু যাই হোক, আমরা ওই মানে বিবর্তন বলতে গেলে এগুলোও কিন্তু সাংবাদিকতার সূত্রের বিবর্তন, যার মধ্যে দিয়ে সাংবাদিকতা পুরো পেশাটাই এই বিবর্তনের মধ্যে গেছে। তার স্বাধীনতার কথা যদি বলি, কিন্তু তার অর্থনৈতিক স্বাধীনতা, তার সামাজিক স্বাধীনতা, তার নিরাপত্তা, তার চাকরির নিরাপত্তা, তার অর্থনৈতিক নিরাপত্তা, তার শারীরিক নিরাপত্তা, তার যে স্বাধীন চেতা ভাব, এইগুলো যদি জায়গা না থাকে, তার চাকরির ক্ষেত্রে তার নিয়ম নীতি এবং কিছুটা যে স্বীকৃতি এবং কিছুটা যেভাবে তিনি মানে প্রোটেকশন পাওয়ার কথা, সেই প্রোটেকশন যদি না থাকে তাহলে একটা মানুষ কিভাবে সাংবাদিকতায় কাজ করবে। যাই হোক, আমরা এই স্বাধীনতার পরের যুগের পোস্ট এমার্জেন্সি, মানে এমার্জেন্সি জরুরি অবস্থা পরবর্তী যুগেও আমরা নানান সম্পাদককে দেখলাম। আমরা বিবেকানন্দ মুখোপাধ্যায়ের মতো ঋজু দায়িত্বশীল সম্পাদককে দেখেছি, এসেছেন সন্তোষ কুমার ঘোষের মতো আধুনিকতার বার্তাবাহক। আবার জরুরি অবস্থার প্রতিবাদ করে কারাবরণ করা গৌরকিশোর ঘোষ সহ পেয়েছি অসাধারণ সব সাংবাদিককে। সেই তালিকা শেষ হবার কথা নয়।
তবে এসবের মধ্যেই অন্যভাবে স্মরণীয় হয়ে গেছেন বরুণ সেনগুপ্ত। তিনি কলকাতার একমাত্র সাংবাদিক যিনি একটি সংবাদপত্র প্রতিষ্ঠা করে তাকে সফলভাবে পরিচালনা করে স্থায়িত্ব দিয়ে গেছেন। একজন কর্মরত সাংবাদিক, তিনি নিজে একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন, যে প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চলছে, সংবাদ প্রতিষ্ঠান, সংবাদপত্র। এদিক থেকে অন্য কোনো সাংবাদিক ব্যক্তিগতভাবে এটা করতে পেরেছেন বলে খুব একটা বেশি নিদর্শন নেই। যখন আমরা এই সব কিছুর আলোচনা করছি তখন ঠিক যেমন অতীত দিনের 2-3 জন সাংবাদিকের কথা আমরা বললাম, আমার মনে হয়েছে যে এখন ঠিক সমসাময়িক বলা যায় না, কিছুদিন আগেকার এই 3 জন মানুষের নাম এখানে উচ্চারিত হওয়া খুব জরুরি। আরও অনেকে আছেন, অমিতাভ চৌধুরীর কৃতিত্ব কোনো অংশে কম নয়। এগুলো বলতে গেলে অনেকের কথা হয়ে যাবে, সেটা আমরা তার মধ্যে যাচ্ছি না। এরপর কিন্তু মানে 80-র দশক থেকে বলুন বা যাই বলুন, এরপর কিন্তু একটা সংবাদপত্র জগতে একটা ব্যাপক পরিবর্তন আসে। সেটা বিষয় নির্বাচনে, উপস্থাপনায় এবং সব কিছুতেই। ফলে সেখানে অন্যদিকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংবাদের ভাষা এসে গেল, কথ্যতে লেখা হয়ে গেল, আকারে ছোট, বস্তুনিষ্ঠতা পেল সবচেয়ে বেশি গুরুত্ব, আবেগ গেল কমে, খবরের কাগজের লেখা কম্পোজের পদ্ধতির বদল ঘটলো, লাইনযন্ত্রের গলা শীষের বদলে এলো ঠান্ডা পদ্ধতি, মানে ফটো টাইপ সেটিং বা পিটিএস, ছাপার পদ্ধতিতে এলো অফসেট, জল আর কালির মিশ্রণে পরোক্ষভাবে ছাপা পদ্ধতি চালু হলো, ছাপার সঙ্গে নিউজ প্রিন্টের রিল পাল্টানো হয়ে গেল স্বয়ংক্রিয়, দৈনিক কাগজের ছাপায় শুরু হলো রঙের ব্যবহার, রঙিন শিরোনাম, রঙিন ছবি, মডিউলার বা চৌকো পৃষ্ঠাসজ্জা, উন্নত মানের দুধ সাদা লেখা, তার সম্পাদনা ও পৃষ্ঠাসজ্জার পুরো প্রক্রিয়াই হয়ে গেল কম্পিউটার চালিত। ক্রমে ক্রমে খবরের কাগজের দপ্তর বা নিউজ রুম হয়ে গেল কাগজ শূন্য। অন্যদিকে চলিত ভাষার ব্যবহার, ছোট মাপের লেখা, চটকদারি শিরোনাম, বিষয় নির্বাচনের বৈচিত্র্য, দেশ বিদেশের খবর, খেলার খবর, উত্তর সম্পাদকীয় রচনার নতুন বিষয়, জেলার খবরের আধিক্য এবং প্রাধান্য খবরের কাগজের জনপ্রিয়তা নিঃসন্দেহে বাড়ালো। আর দ্বিতীয় জিনিস যেটা এলো সেটা হচ্ছে বিশ্লেষণমূলক লেখা, ন্যারেটিভ জার্নালিজম, ইমার্সিভ জার্নালিজম। তার কারণটা হচ্ছে একটু অন্য, সেটা হচ্ছে যে আগের দিন তো সবাই টেলিভিশনে দেখে ফেলেছে, ফলে সেই খবরটাই যখন তাকে অন্যভাবে দিতে হচ্ছে তখন তাকে আরেকটু ভেতরে ঢুকে এবং লেখার প্রসাদ গুণটা, ফলে সেই জন্যই আমি পড়ব। অর্থাৎ ন্যারেটিভ জার্নালিজম, যেখানে খবর সংগ্রহ করা হচ্ছে সংবাদের বিচার করে, অর্থাৎ বস্তুনিষ্ঠ, তথ্য নির্ভর, পরিসংখ্যান নির্ভর, আদপে কি ঘটেছিল সেটা বারবার যাচাই করে সেটা সংগ্রহ করা হচ্ছে। কিন্তু পরিবেশনা যখন করা হচ্ছে তখন ছোট গল্পের মতো, সাহিত্যের মতো করে, যাতে পরের দিন সকালে পড়লে আমার একটা আনন্দ হয়। এইটা একটা খুব বড় জিনিস এসেছে। আর একটা এসেছে মাল্টিসিটি এডিশন, এক জায়গায় তৈরি হচ্ছে বিভিন্ন সংস্করণ বিভিন্ন জেলার জন্য, তার প্রথম পাতাটা আলাদা, ভেতরটা একরকম, এবং সেটা ছাপা হচ্ছে ওই সংশ্লিষ্ট জেলায়, ফলে সকালবেলায় পৌঁছে যাচ্ছে। আমরা শেষ করব বলেছি একটাই বিষয়, সেটা হচ্ছে যেহেতু আজকের বক্তৃতাটা দিব্যেন্দু পালিত স্মারক বক্তৃতা, তাই সাংবাদিকতার সেকালেকাল নিয়ে কথা বলা হলেও সাংবাদিকতা ও সাহিত্য প্রসঙ্গের একটা উল্লেখ থাকা অবশ্যই বাঞ্ছনীয় বলে আমার মনে হয়েছে। সারা পৃথিবীতে সংবাদপত্র এবং সাহিত্যের একটা মেলবন্ধন আছে। সাহিত্যকীর্তিটা সংবাদপত্রের পাতার মধ্যে সবসময় উঠে এসছে, এটা অতীতেও ছিল। এ প্রসঙ্গে অধ্যাপক অলোক রায় বলেছেন, এই দুয়ের মধ্যে যোগও আছে, আবার কোথাও একটা দ্বন্দ্বও আছে। অনেকে মনে করেন যে সাংবাদিকতার জন্য অনেকের সাহিত্য প্রতিভা নষ্ট হয়েছে, কারণ প্রতিদিন নিয়ম করে কিছু সংবাদের অনুবাদ, লেখা, সেটাকে সম্পাদনা করা, তাতে শিরোনাম দেওয়া, এই কাজ করতে গিয়ে তাদের সাহিত্য সেবার কাজ অনেক পেছিয়ে গেছে। আর দ্বিতীয় কথা হয় যে এই যে খবরটার কথা বললাম, অর্থাৎ যেভাবে লেখা হয়, আগের টেলিভিশনের খবর যখন পরের দিন পাঠককে পরিবেশন করতে হচ্ছে, এবং এই জন্য এই যে জিনিসটা, সাহিত্য কীর্তিটা কিন্তু একটা প্রসাদ গুণ লেখার আগে দ্বিতীয়বার করে একই জিনিস যখন তাকে পড়াতে বাধ্য করতে হয়, ভালো লাগাতে হয়, এই প্রসাদ গুণটা কিন্তু একটা সব থেকে বেশি হয়ে আমাদের সামনে ফুটে উঠছে। এবং আরেকটা ফর্ম এখন আসছে যেটাকে বলে লং ফর্ম জার্নালিজম, মানে আপনি এই 50 শব্দ, 100 শব্দ, 200 শব্দ, 400 শব্দ, 600 শব্দ, 800 শব্দ এইরকম নয়, একটা দীর্ঘায়িত লেখা হবে। ধরুন গঙ্গাসাগর কিংবা কুম্ভমেলা, এটা কেউ দেখেছেন, একটা উপন্যাসের মতো লিখবেন, অতটা বড় না হলেও কয়েকটি কিস্তিতে সেটা প্রকাশিত হবে। এক্ষুনি তাকে গঙ্গাসাগর থেকে গিয়ে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে না, তিনি দেখে যাচ্ছেন। তার দেখাটাকে একটা সংবাদ ও সাহিত্যের মিশেল দিয়ে একটা বড়, যেটাকে আমরা রিপোর্টাজ মতো বলতাম বা যেরকম কিছু একটা, সেটাকে লং ফর্ম বলে। এটা টেলিভিশনেও আছে, যে আপনি ছোট নিউজ করছেন নাকি আধ ঘন্টার জন্য একটা অনুষ্ঠান তৈরি করছেন, সেইটা। সাংবাদিকতা ও সাহিত্য এই দুই ঘাতের রচনার পথের ব্যবধান কিন্তু খুব বেশি নয়, এই দুয়ের মধ্যে মিল আছে।
সাংবাদিকতার লেখা বোঝাতে আমরা ইংরেজিতে স্টোরি শব্দটা বলি। এই স্টোরিটা ভালো হয়েছে, এটা ছোট হয়েছে, এটা বড় হয়েছে। তার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি সাংবাদিকতার মধ্যে দিয়ে আমরা গল্প বলছি, একটা বলছি মানুষকে, যে মানুষকে এতটা সহজ করে বলছি যে শুনবে, জানবে, তার পড়তে ইচ্ছে হবে, আগ্রহ হবে। অন্যদিকে সাহিত্য গল্প খোঁজে জীবন থেকে, কিন্তু তাতে সত্যটা প্রধান হয়ে দাঁড়ায় না, বরং সত্যকে কল্পনার নানা রঙে মিশিয়ে বাস্তবের জায়গায় পরাবাস্তব জুড়ে দিয়ে তাকে দেখা অদেখার আরেকটা মাত্রায় নিয়ে যায় এর উৎপাদন। অর্থাৎ সাহিত্য কিন্তু জীবনধর্মী হতে পারে, জীবন থেকে ঘটনা নিতে পারে, যেটাকে আমরা প্লট বলি, কিন্তু তার মানে ওই ঘটনাটাই যে ওই নায়কের চরিত্রে আদপে ঘটেছিল তা কিন্তু নয়। কি হতে পারে একজন চিকিৎসকের জীবনে, একজন আইনজীবীর জীবনে, একজন শিক্ষকের জীবনে, এরকম একটা কিছু ভেবে নিয়ে আমি আমার শিক্ষক নায়ক চরিত্র বা আইনজীবী নায়ক চরিত্র করছি। এখন এই ক্রিয়েটিভ রাইটিংয়ের এই তার এই সুযোগটা আছে যে কোনো কিছু লেখার, কিন্তু জার্নালিস্টিক রাইটিংয়ে আমরা যখন লিখি তার মধ্যে বস্তুনিষ্ঠতা, সত্য এবং ভারসাম্য, এই জিনিসগুলো, পরিসংখ্যান, এই যে তথ্য নির্ভর, বস্তুনিষ্ঠ, পরিসংখ্যান ভিত্তিক, সত্য নির্ভর, এই জিনিসগুলো থেকে যায় তার মধ্যে। কিন্তু তখন সেটাকে নিয়ে যখন আমি একটু গল্পের ছলে লিখছি, তখন একটা ধরুন কুম্ভমেলায় আমার একজন নায়ক, একটা বাচ্চা ছেলে তৈরি হয়ে গেছে, সে এসেছে, সে অবাক হয়ে বিভিন্ন কিছু দেখছে, তাকে দিয়ে আমি দেখাচ্ছি। হয়তো সবকটাই যে সত্যি তা নাও হতে পারে, একটু আমরা সেক্ষেত্রে হয়তো সত্যিটাই নিয়েছি, কিন্তু বলাটার ক্ষেত্রে আমরা বলছি। সাহিত্যে যেমন তাকে দিয়ে আমি একটা উপন্যাস করে দিলাম, সে কি দেখেছে আদৌ সেটা দেখেছিল কিনা তা নয়, কিন্তু আমি যখন ন্যারেটিভ জার্নালিজম করছি, সে সত্যিই কী দেখেছে সেই দেখাগুলো কিন্তু আমি ঠিকই লিখছি, কিন্তু মানে উপস্থাপনাটা আমি এমন গল্পের মতো করছি তাতে বোঝা যাচ্ছে না। সাহিত্য এবং সাংবাদিকতা নিয়ে বলতে গেলে গৌরকিশোর ঘোষ সম্পর্কে কিছু না বললে বলাটা পূর্ণতা পাবে না। গৌরবাবুর শতবর্ষে প্রকাশিত বইটিতে বহু সাহিত্যিক ও প্রাবন্ধিক তার সাহিত্য কীর্তি নিয়ে বারবার আলোচনা করেছেন। এরা বলার চেষ্টা করেছেন সাহিত্য ও সাংবাদিকতা এই দুটো ওনার জীবনের মধ্যে মিশে গেছে। অনেকেরই বক্তব্য যে ওই জীবনকে দেখার সুযোগ গৌরবাবু পেয়েছেন, তার অনেকটাই তিনি সাংবাদিক ছিলেন বলে তার কাছে এসেছে। সকলেই তো সাংবাদিকতা করেন, তবে সকলেই কি লিখতে পারেন? তিনি সংবাদ জগতে আছেন, প্রতিদিন সংবাদের কাজ করেন, কিন্তু সাংবাদিকতা কোনো রকমে কী ঘটছে সেটা একটু জেনে হয়তো যে কেউ লিখে দিতে পারে। কিন্তু গৌরকিশোর ঘোষের শতবার্ষিকী সংকলনে প্রাবন্ধিকরা তার প্রতিটি উপন্যাস ধরে ধরে দেখিয়েছেন গৌরকিশোর ঘোষ সাংবাদিক এবং গৌরকিশোর ঘোষের লেখক সত্তাকে। তারা প্রত্যেকে বলেছেন তার দেখার চোখ এবং মানবতার কথা। তার বিশ্বাস ছিল সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষকে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। ওর সম্বন্ধে শামসুর রহমান যা বলেছিলেন সেটাই শেষে বলবো। গৌরকিশোর ঘোষ যদি সম্পূর্ণ সাহিত্যিক হতেন তাহলে কি হতো সেটাই শামসুর রহমান সাহেব বলার চেষ্টা করেছেন। রূপদর্শীর কলম অক্ষয় হোক, কিন্তু যখন ভাবি রূপদর্শীর আড়ালে গৌরকিশোর ঘোষ কত দ্রুত ঢাকা পড়ে যাচ্ছেন, তখন বিষণ্ণ বোধ করি। একদা এমনই এই কলকাতায় জল পড়ে পাতা নড়ে কত উপন্যাস লিখেছেন। তিনি কি তার সৃজনশীলতা খুইয়ে দেবেন শুধুমাত্র সংবাদ ভাষ্য রচনা করে? আমি তার সাম্প্রতিক দায়িত্বকর্মের কথা ভুলে যাইনি তার সাগিনা মাহাতোর সাফল্যের কথা, তলিয়ে যাওয়ার আগে এবং অনন্য সাড়া জাগানো লেখার কথাও আমার মনে আছে। তবুও বলবো গৌরকিশোর ঘোষের মতো প্রতিভাবান লেখকের সৃজনশীলতা এই বৃত্তে সীমাবদ্ধ থাকতে পারে না। তিনি কি স্বেচ্ছাবন্দী এই বৃত্তে? শেষ পর্যন্ত সাংবাদিকতা কি গ্রাস করবে এই শক্তিশালী লেখককে? তাই ভাবি সাংবাদিকতা কতটা দেখার সুযোগ করে দেয়, আর কতটা সাহিত্য রচনা শৈলী সেটাকে কতটা সাহিত্য করে তোলে। তার লেখাকে প্রসাদ গুণে সেই সংবাদভিত্তিক জীবন থেকে উঠে আসা, বাস্তব থেকে উঠে আসা ঘটনা পরতে পরতে হয়তো কিছুটা কল্পনা আছে, রচনা আছে, তারা তৈরি করে। আমরা হেমিংওয়ের কথা জানি এবং গার্সিয়া মার্কোজের কথা জানি। এদের সঙ্গে গৌরকিশোর ঘোষের কথাটাও এই সময় বলি, তার কারণ হচ্ছে যে এই সাহিত্য এবং সাংবাদিকতা এই দুয়ের মধ্যে কোনটা সাহিত্যিক হওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়েছে এটা হয়তো আরও পরে জবাব পাওয়া যাবে। তবে সাহিত্য এবং সাংবাদিকতা অনেক কাছাকাছি জিনিস, একই বৃন্তের দুটি ফুল। একদম খবর লিখবার সময় আমাদের আগেকার দিনের বরিষ্ঠ সাংবাদিকতা বলতেন খবরের মধ্যে অত কাব্যি করো না। আবার গণমাধ্যমের যে বিবর্তন হয়েছে তাতে কোথাও কোথাও পরতে সাহিত্যের প্রসাদ গুণ ঢুকে আসছে, যেটা পাঠককে আকর্ষণ করবে। সাহিত্য ও সাংবাদিকতা এই দুয়েরই জয় হোক। সাহিত্য ও সাংবাদিকতার এই তুলনামূলক পর্যালোচনার মধ্য দিয়েই এবারের দিব্যেন্দু পালিত স্মারক বক্তৃতা শেষ করি। কারণ আবার বলি, এই দুটি বিষয়ই ছিল তার অবাধ ও পারদর্শী বিচরণ। তবে তার তৃতীয় কর্মজীবন ও ভালো লাগার বিষয় বিজ্ঞাপনকে সঙ্গত কারণেই এবারে আলোচনার বিষয়ের পরিধির বাইরে রাখা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা এত ধৈর্য ধরে এই বক্তব্য শুনলেন। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারকে কৃতজ্ঞতা এর আয়োজন করার জন্য। আর অমিতেন্দু এবং পরমা পালিতকে বলি, এই বিরল সুযোগ দিয়ে আপনারা আমায় বাধিত করেছেন।
নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।